ঘরে ফিরে দেখি ছোট বোন ভিডিও কলে কার সঙ্গে যেন কথা বলছে। সম্ভবত ছেলেটা ওর বয়ফ্রেন্ড। বুকের কাপড় এলোমেলো রেখে এভাবে ভিডিও কলে কথা বলতে দেখে আমার রাগ উঠে গেল। বাইরে যাওয়ার আগে আমি বারবার বলেছিলাম চুলোয় তরকারি রাখা আছে। কিছুক্ষণ পরে যেন চুলো বন্ধ করে তরকারি ঘরে নিয়ে আসে। তরকারি চুলোয় পুড়ে কালো হয়ে গেছে, গন্ধে ভরে গেছে চারিদিকে পোড়া ঘ্রাণ। কিন্তু সে ঘরে বসে বুকের ওড়না এলোমেলো করে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আমি গিয়ে ধমক দিয়ে বললাম, এভাবে নিজের ইজ্জত বাহিরের ছেলেদের সামনে দেখাতে তোর লজ্জা করে না? তুই এতটা নিচে নেমে গেছিস? খুশি? হঠাৎ আমার আগমনে খুশি থতমত খেয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে হিংস্র করে চেঁচিয়ে উঠল, তোকে না কতবার বলেছি আমার ঘরে তুই আসবি না? আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, তাই বলে এরকম বেহায়াপনা করবি? কি করেছি আমি? কারোর সঙ্গে ভিডিও কলে কথা বললে কি সমস্যা? আমি তো তোর মতো বিছানায় শুতে যাই না, তাই না? খুশির এই কথায় আমি থমকে গেলাম। আমি একটা ধর্ষিতা মেয়ে, সেটা খুশি ভালো করে জানে। শুধু খুশি নয়, আমাদের এলাকার সবাই জানে। সেই সাথে জানে হয়তো চেনা অচেনা অনেক মানুষ। নিজের এই ক্লান্ত জীবন থেকে একটু সুখের আশায় আমি রবিনকে বিশ্বাস করে ঘর ছেড়েছিলাম, কিন্তু সেই রবিন আমাকে কষ্টের নদী থেকে তুলে গভীর সমুদ্রের মাঝে ফেলে দিয়েছে। বছরখানেক আগের কথা। জীবন নিয়ে এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছি। সবসময় মনে হতো পৃথিবী থেকে মুক্তি আমার বড় সমাধান, কারণ আমার সৎমা মাত্র 21 বছর বয়স হতেই সারাক্ষণ আমাকে বকাবকি করে আর বলে আমি নাকি তাদের জীবনে একটা অভিশাপ। আমার মতো মেয়ে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। উঠতে বসতে আমার মৃত্যু কামনা করা আর আমার সর্বনাশ প্রার্থনা করা মা বাবার বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমার ছোট বোন তাদের কাছে চোখের মণি। আমি তাদের কাছে ঠিক যতটা চোখের বিষ ছিলাম, আমার বোন তাদের চোখে ততটাই প্রিয় ছিল। আর এই অবহেলার কারণ আমি তার নিজের সন্তান না, বাবার প্রথম ঘরের সন্তান। বাবা আদর করে নাম রেখেছিলেন হাসি ও খুশি। আদর করে নাম রাখলেও আমি আমার মা বাবার আদর কোনোদিন পেয়েছি বলে মনে পড়ে না। খুশি আমার চেয়ে 3 বছরের ছোট, সামাজিকভাবে ছোট হলেও সবসময় আমার উপর কর্তৃত্ব করার চেষ্টা করত। আমার নিজের চোখে দেখা পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মেয়ে আমার আপন ছোট বোন। সেই ছোটবেলা থেকেই মা বাবা আর বোনের কাছে সামান্য ভালো ব্যবহারের আশায় আমি সবকিছু করার চেষ্টা করতাম। কোনো কাজ বলার আগেই আমি নিজে করতাম, যেন মা বাবা বকাবকি করতে না পারে। ছোটবেলা থেকে এমন মানসিক যন্ত্রণা ও অনুভূতি নিয়ে বড় হয়েছি। তবুও দিন শেষে যখন অপবাদ আর তিরস্কার পেতাম, তখন জীবন মনে হতো তুচ্ছ। ততদিনে রবিনের সঙ্গে পরিচয় হয়ে গেছে। রবিন ছিল বান্ধবীর মামাতো ভাই, থাকতো ঢাকায়। কষ্ট আর অবহেলায় জর্জরিত আমার সঙ্গে তার পরিচয় হবার মাত্র সপ্তাহখানিকের মধ্যেই সে হয়ে ওঠে আমার সবচেয়ে বড় ভরসার স্থান। সারা দিন কাজ করতাম, সবার কাছে বকাবকি শুনে রাতে রবিনের সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে যেত। রবিনকে সব কষ্টের কথা বলতাম। রবিন শুধু সবসময় সান্ত্বনা দিত, স্বপ্ন দেখাতো পৃথিবী অনেক সুন্দর, লড়াই করে বাঁচতে হবে। 3 মাস আমাদের কথা হলো। আমার জগতের একটা অংশ হয়ে যায় রবিন। পুরো পৃথিবীর অবহেলা নিয়ে একটা পৃথিবী, আর রবিনের ভালোবাসা নিয়ে কল্পনায় সাজানো আর একটা পৃথিবী। 2 পৃথিবী নিয়ে আমি বসবাস করতাম। একদিন খুশির সঙ্গে আমার ঝগড়া হলো। ঝগড়ার কারণ খুশি আমার টিউশনির টাকা চুরি করেছে। প্রথমে জানতাম না, সন্দেহ করলাম ঠিকই, কিন্তু সেটা যেহেতু প্রমাণ ছিল না, তাই ওর সাথে কথায় জিততে পারিনি। কিন্তু আমি প্রতিবেশী ভাবির মাধ্যমে জানতে পারি 3000 টাকা খুশিই চুরি করেছে। খুশি নাকি ভাবির কাছে বলেছে। সেই রাতে আমি বাধ্য হয়ে বাবার কাছে বিচার দিলাম। আমার কথা শোনার পর বাবা বুঝলেন টাকাগুলো আসলে খুশি নিয়েছে। তিনি দয়া করে খুশিকে টাকা ফেরত দিতে বলে, কিন্তু খুশি কিছুতেই রাজি হয় না। এসব নিয়েই ঝগড়া। পরিস্থিতি গিয়ে থামলো মায়ের হাতের মার খেয়ে। রবিনকে সব বললাম। রবিন আমাকে বলে সবকিছু ছেড়ে তার কাছে চলে যেতে। আমিও সহ্য করতে করতে ধৈর্যের শেষ সীমানায়। তখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে হামাগুড়ি দিচ্ছি। রবিনের প্রস্তাবে আমি রাজি হয়ে আমি বাড়ি ছেড়ে অজানা অচেনা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গন্তব্য রবিনের দেওয়ার ঠিকানা। ঢাকা শহরের নাম সারা জীবন শুনেছি শুধু, কখনো নিজের চোখে তো দেখা হয়নি। রবিনের সঙ্গে একটা বাড়িতে গিয়ে উঠলাম। পুরনো ধাঁচের বাড়ি হলেও সেই বাড়ির ভেতরটা ছিল চমৎকার। কথা ছিল রাত 8টার দিকে রবিন কাজে নিয়ে আসবে, তারপর আমাদের বিয়ে হবে। আমাদের দেখে রবিন চলে যায়। ভ্রমণের ক্লান্তিতে আমি বিছানায় শরীর এলিয়ে ঘুমিয়ে যাই। রাত 8:30টার দিকে আমার ঘুম ভাঙে রবিনের ডাকে। আমি বিছানায় উঠে বসি। ঘুমের সময় শরীরে কাপড় থাকে না। চোখের ঘোর পুরোপুরি কাটতেই দেখি রুমের মধ্যে রবিনের সঙ্গে আরো একটা ছেলে আছে। তখনও বুঝতে পারিনি কি হতে পারে। তবে আস্তে আস্তে যখন রবিনের বন্ধু আমার উপরে হামলে পড়ে, রবিনের এক বন্ধু যখন আমার সঙ্গে পৈশাচিক কাজটা করছিল, তখন রবিন ভিডিও করে। সকালবেলা আমি মনে মনে আল্লাহর কাছে বলেছিলাম যে এত কষ্টের জীবন দিয়ে পৃথিবীতে কেন পাঠালে আল্লাহ? জন্মের পর হাসি নাম হলো, কিন্তু কোনোদিন হাসতে পারলাম না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের চরম নিষ্ঠুরতা। আমি বাকরুদ্ধ হয়ে শুধু সহ্য করে গেছিলাম। রবিন আমাকে এসে বলল আমি যদি কারো কাছে কিছু প্রকাশ করি তাহলে রাতের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে ইন্টারনেটে। আমাকে একটা টিকিট ধরিয়ে দিয়ে বলল গ্রামে চলে যেতে। আমি স্তব্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম। এরকম অভিশপ্ত জীবন নিয়ে বাঁচা যায় না। রাস্তা দিয়ে চলতে চলতে মরার জন্য চলন্ত গাড়ির নিচে পড়ার জন্য রাস্তার মাঝখানে গেছিলাম। মরার চেষ্টাও করলাম, কিন্তু আল্লাহ মৃত্যু দিলেন না। জ্ঞান ফিরলে দেখি আমার কাছে বাবা দাঁড়িয়ে আছে। তার খানিক পরে আমার সৎমায়ের মুখে জানতে পারি রবিন আমাকে তার বন্ধুদের নিয়ে ধর্ষণ করিয়েই শান্তি পায়নি। সে আমার সেই ভিডিও অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। আমার পরিবারের তখন কাউকে মুখ দেখানোর আর উপায় নেই। বাতাসের বেগে ছড়িয়ে গেছে কাল রাতের ঘটনা। মায়ের অত্যাচার আরো বহুগুণ বেড়ে গেল। আমার বাবা আমাকে বাঁচাতে চেয়ে মায়ের ধমক শুনলেন। জীবন থেকে সব আশা ভঙ্গ হয়ে গেছিল সেদিন। খুশি আমার ওই ঘটনা নিয়ে সবসময় কথা শোনায়। খুশি ছেলেদের সঙ্গে প্রচুর কথা বলে। আমার মতো কোনো পরিণতি যেন না হয় সেজন্য সারাক্ষণ সাবধান করতে চেষ্টা করি, কিন্তু
সবসময় তার ফল হয়ে যায় উল্টো। আমি বললাম, আমি যা করেছি সেটা নিজের ইচ্ছায় নয়, কিন্তু তুই নিজের ইচ্ছাতে করছিস। তোর মতো আমাকে ভাবিস না, আমি তোর মতো ৮-১০টার সঙ্গে ঘুমোতে যাব না। সময় থাকতে সাবধান হতে হয়, না হলে আমার মতো অবস্থা হলে আফসোস করে সারা জীবনেও প্রায়শ্চিত্ত করতে পারবি না। এতটুকুই শুধু বলেছিলাম। খুশি সঙ্গে সঙ্গে আমার কাছে এগিয়ে এসে কিছু বলার আগে থাপ্পড় মারে। আমি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ও চেঁচিয়ে বলল, আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর মতো নোংরা জীবন যেন আমারও হয়, সেজন্য তুই আমাকে বদদোয়া দিলি, তাই না? ঠিক আছে, মা বাড়িতে আসুক, তারপর তোর ব্যবস্থা করবে। মা বাবা দুজনেই মামার বাড়িতে গেছে গতকাল। আজকে সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা। তাদের কাছে এই ঘটনা গেলে আমার কপালে অবশ্যই খারাপ কিছু ঘটবে। খুশি বাবার কাছে কল দিল, কেঁদে কেঁদে মায়ের কাছে বলল, আমি নাকি তাকে চট থাপ্পড় মেরে আদমারা করেছি, তাকে নাকি ধর্ষিত হবার অভিশাপ দিয়েছি। আমি কাছে গিয়ে বললাম, এত মিথ্যা বলার কি আছে বোন, যা সত্য তাই বল। সে আরো চেঁচিয়ে ওঠে, তুমি কি তোমার মেয়েকে কিছু বলবে নাকি বলবে না? মা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি মোবাইল কানের কাছে নিতেই গালাগালি শুরু করেন। বাড়ি ফিরে আমার শরীরের হাড় মাংস আলাদা করার হুমকি দিয়ে কল কেটে দেয়। ও আমার থেকে মোবাইল কেড়ে নিল। আমি অপমান সইতে না পেরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। আমি বারান্দায় গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। স্কুলের এক বান্ধবী গাজীপুরে গার্মেন্টসে চাকরি করে। ওর শ্বশুর বাড়ি সদর উপজেলায়। দুদিন আগে কথা হয়েছিল, তখন বলেছিল দেবরের বিয়েতে সে এখন শ্বশুর বাড়িতে এসেছে। আমি তার সাথে দেখা করতে ফোন দিলাম। সে আমাকে বলল, আমি তো শ্বশুর বাড়িতে আছি, চলে আয় না এখানে। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বের হয়ে আসি। আমার বান্ধবীর নাম নাসরিন। আমি তার কাছে সবকিছু খুলে বললাম, অনুরোধ করে বললাম, আমার বাড়িতে আর কোনোভাবেই থাকা সম্ভব নয়। মৃত্যু হলেও আমি আর বাড়িতে ফেরত যাব না। তুই একটা কাজের ব্যবস্থা করে দেব। নাসরিন বলল, ঢাকা ফিরতে আরো 4 দিন সময় লাগবে। আমি চিন্তায় পড়ে গেলাম। নাসরিন আবার ভেবেচিন্তে বলল, আমার ঢাকায় পরিচিত মানুষ আছে, তুই যদি পরদিন সকালে উঠে রওনা দিস তাহলে গাজীপুর গিয়ে থাকতে পারবি। পরে আমি 4 দিন পরে ঢাকায় ফিরলে তোর জন্য চাকরির ব্যবস্থা করব। এর আগেও নাসরিন অনেকবার বলেছিল, কিন্তু আমি কখনো ঢাকায় যেতে রাজি ছিলাম না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে আমি ওর কথায় তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। রাতে আমি ওদের বাসাতেই ছিলাম। নাসরিনের স্বামীটা ভালো, তিনি বাস স্ট্যান্ডে গিয়ে আমার জন্য পরদিন সকালের বাসের টিকিট কেটে আনলেন। আমার ঢাকায় থাকার ব্যবস্থা আর একটা চাকরি ঠিক করেছেন তিনি আমার জন্য। আমি খুব খুশি হয়ে আমার বান্ধবী ও তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানালাম। চিন্তা করলাম এবার হয়তো আমার সেই জীবন থেকে মুক্তি পেতে পারি। রাত 10টার দিকে নাসরিনের শ্বশুর বাড়িতে পুলিশ নিয়ে আসে। তারা সরাসরি আমার কথা জিজ্ঞাসা করে। আমি পুলিশের সামনে আসি। পুলিশ অফিসার আমাকে দেখে বলল, তোমার ছোট বোনকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের সঙ্গে থানায় চলো। আমি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। নাসরিন বলল, কি বলছেন, ওর বোন খুন হয়েছে? ওসি সাহেব বললেন, মাগরিবের কিছুক্ষণ পরই মেয়েটির বাবা মা বাড়িতে আসে। বাড়ি ফিরে ঘরে ঢুকে কোনো সারা শব্দ না পেয়ে তারা খুশির ঘরে গিয়ে মোবাইলের আলোতে দেখতে পায় বিছানায় খুশির লাশ পড়ে আছে। খুশির ওড়না দিয়ে খুশিকে ফাঁস দিয়ে খুন করা হয়েছে, আর তাদের সন্দেহ আপনি খুন করে পালিয়েছেন। আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমার বান্ধবী আর তার স্বামী আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মাথায় আসছে না আমার বোনকে কে খুন করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে এই গল্পটি শেয়ার করে কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব লিখে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।